বঙ্গে যখন বর্ষার আগমন তখন হয়েই যাক এই প্রাক বর্ষাকে সঙ্গী করে বাংলার প্রধান ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদ ভ্রমণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো চলুন আজকের ব্লগটিকে শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না। মুর্শিদাবাদ মানেই হলো ইতিহাসের স্থান, তাই ইতিহাসকে ডেসক্রাইব না করলে মুর্শিদাবাদ ঘোরাটাই বৃথা। তো চলুন মুর্শিদাবাদ সম্পর্কে কিছু বলি। ব্রিটিশদের আগমনের আগে মুর্শিদাবাদ ছিল বাংলার রাজধানী। মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মুকসুদাবাদ। তখন বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। সালটা 1757। পলাশীর যুদ্ধে ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপন করেছিল সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশরা এই মুর্শিদাবাদেই। আমাদের আজকের গন্তব্য শুরু হচ্ছে সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস দিয়ে। সেটা মুর্শিদাবাদে গিয়ে পৌঁছাবে সকাল 10:20 নাগাদ। কলকাতা স্টেশন থেকেই এই ট্রেনটি ছাড়ে। এই যে দেখুন, আমরা এখন পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশন। এখান থেকে মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা পৌঁছে যাব মুর্শিদাবাদ। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এই হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটি একটি সুপারফাস্ট এক্সপ্রেস, প্রায় লেট করে না বললে চলে। আর চারদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা চললাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। এই যে আমরা যাচ্ছি, এবার আমরা চাকদা ক্রস করব। আর এই ট্রেনের টিকিট যদি আপনারা পেতে চান এসিতে, তাহলে কিন্তু আপনাদের আগে থেকেই বুকিং করে রাখতে হবে। তার কারণ এইখানে এসি কামরা মাত্র 2টি, সেই জন্য আমরাও কিন্তু এসি টিকিট বুক করতে চেয়েও কিন্তু বুক করতে পারিনি। চারিদিকে সবুজ প্রকৃতি দেখে কি অপূর্ব লাগছে, তাই না? যেহেতু মেঘলা দিন, আরও ভালো লাগছে। এরপর আমরা চলে আসবো পলাশীতে। আর পলাশীতে তো পলাশীর যুদ্ধ হয়েছিল, আপনারা সবাই জানেন। পলাশীর পরেই পড়বে মুর্শিদাবাদ স্টেশন। আর এই মুর্শিদাবাদ শহরটি প্রধানত 2টি অংশে বিভক্ত, যা বিভক্ত করেছে ভাগীরথী নদী। শহরটি এখনো মসজিদ, সমাধি, বাগান সহ নবাবদের স্মৃতি বহন করে চলেছে। এই শহর ধীরে ধীরে বাংলার রাজনৈতিক মানচিত্রের কেন্দ্রস্থল হয়ে ওঠে। শুরু হয়ে যায় নবাবী শাসনের স্বর্ণযুগ। ঘড়িতে সকাল 10:20 আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ স্টেশন। এবার এখান থেকে টোটো ধরে আমরা সোজা চলে যাব আমাদের হোটেল শাগনিক, যেটা আমাদের আগে থেকেই বুকিং করা ছিল বাই ফোনে। শাগনিক হোটেলটি খুব বেশি বড় না হোটেল হলেও ওখানকার সবথেকে বড় হোটেল। তো চলুন এবার আমরা টোটো নিয়ে নিই। স্টেশনের বাইরে অজস্র টোটো দাঁড়িয়ে থাকবে, আপনারা ওখান থেকে টোটো বুক করে নিতে পারেন। চলুন এবার টোটোয় উঠে পড়েছি, এবার যাচ্ছি হোটেল শাগনিকের উদ্দেশ্যে। আমাদের এই স্টেশন থেকে হোটেল শাগনিকে জনপ্রতি ভাড়া নিয়েছিল মাত্র 20 টাকা করে। যেহেতু আমরা অফ সিজনে গেছি তাই এই ভাড়াটি নিয়েছে। আপনারা যদি অন সিজনে যান তখন কিন্তু ভাড়াটা ভ্যারি করবে। তো চলুন, এসে গেছি আমরা হোটেল শাগনিক। এবার তাড়াতাড়ি চেক ইন করে নিই, রুমে যাই। আমাদের রুমটি এসি রুম ছিল, আর ওটা 3rd ফ্লোরে ছিল। আর আমাদের বুকিংটা আগে থেকেই করা ছিল। এসি রুমের প্রাইস এখানে 1200 টাকা থেকে শুরু হচ্ছে। এবার সেটাও ভ্যারি করবে সিজন এবং অফ সিজনের উপর। আর দেখুন, এই শাগনিক হোটেলের ভিতরে একটা বড় রেস্টুরেন্ট রয়েছে। এখানে আপনি কন্টিনেন্টাল, মোগলাই, চাইনিজ সব ধরনের খাবার পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। এবার চলুন তাড়াতাড়ি চেক ইন করে আমরা রুমে চলে যাই। আমরা চেক ইনের সময় টাকাটা হাফ পেমেন্ট করেছিলাম এবং চেক আউটের সময় বাদবাকিটা পেমেন্ট করে দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন আগে থেকে পে করে আসবেন সেটাও করতে পারেন। চলুন এবার আমরা রুমে চলে এসেছি। যে রুমের ভিউটা দেখতে পাচ্ছেন, একটা মাঝারি সাইজের বেড, একটা এসি রয়েছে, কাবার্ড রয়েছে। কাবার্ডে 2টো ভাগ রয়েছে, একটাতে কম্বল রাখা রয়েছে, আরটাতে আপনি আপনার লাগেজ রাখতে পারেন। এছাড়া রয়েছে একটা টেলিফোন, একটা আয়না। টেলিফোনটা আপনার রিসেপশনে ফোন করার জন্য,
আর রয়েছে টিভি আর সোফা। আর এই যে বাথরুমের ভিউটা। যেহেতু এই হোটেলের সাথে নিজস্ব রেস্টুরেন্ট আছে, তাই আমরা এখানেই ব্রেকফাস্ট করে নেব। যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলুন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে এসে আমরা অর্ডার দিলাম ডিম টোস্ট, কারণ অন্য যে ব্রেকফাস্টের মেনুগুলো সেগুলো আর নেই, কারণ আমরা যেহেতু অনেক বেলা করে ফেলেছি, এখানকার লোকেরা তো একটু আগে ব্রেকফাস্ট করে, তাই। এই যে আমাদের ডিম টোস্ট চলে এসছে। চলুন এবার আমরা খেয়ে নিই। খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরোবো সাইট সিনে। এই যে দেখতে পাচ্ছেন ডিম টোস্ট অর্ডার করেছিলাম, এটা পার হেড আমাদের ডিম টোস্টের প্রাইস নিয়েছিল 50 রুপিস করে। আর দেখুন এই হোটেলের নিচেই একটা বড় দুটো অ্যাকোরিয়াম রয়েছে, কি অপূর্ব। তো চলুন ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি সাইট সিন। আমাদের প্রথম সাইট সিন হাজারদুয়ারি। আমাদের এক বন্ধু এখানে থাকে, সে টোটোকে আগে থেকেই বুক করে রেখেছিল, সেই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আপনারা যখন আসবেন আপনারা ওখানে স্টেশন থেকেও টোটো বুক করে রাখতে পারেন, বা আপনাদের হোটেলের কাছে দেখবেন অনেক টোটো যাবে, সেখান থেকে আপনারা একটু বার্গেনিং করে আপনারা টোটোটাকে বুক করে নেবেন। এখানে কিন্তু ওরা অনেক প্রাইস চায় এই জায়গাটা ঘুরে দেখার জন্য, সেটা আমার বন্ধুই আমাকে বলল। তো চলুন এবার হাজারদুয়ারিতে যাওয়া যাক। আর বলে রাখা ভালো, হাজারদুয়ারিতে প্রবেশ মূল্য 25 টাকা করে। আর মিউজিয়ামের ভিতরে কোনো রকম ছবি তোলা যায় না, সেজন্য মিউজিয়ামের কোনো ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। হাজারদুয়ারি মেন গেটে আমরা চলে এসেছি। এই যে হাজারদুয়ারি কথাটির অর্থ হলো হাজারটি দরজা, কিন্তু এখানে হাজারটি দরজা থাকলেও সবকটি কিন্তু অরিজিনাল দরজা না, অনেকগুলোই কিন্তু ফলস দরজা রয়েছে। তো চলুন এবার হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করা যাক। এই যে হাজারদুয়ারিতে আমরা এসে গেছি, ভিতরে ঢুকছি। এই যে পুরো দুর্গ প্রাসাদটি দেখছেন, এই পুরো জায়গাটিকে বলা হয় নিজামত কিলা। হাজারদুয়ারি ছাড়াও এখানে ইমামবাড়া, ঘড়িঘর, মদিনা এবং চক মসজিদের মতো বেশ কিছু স্থাপত্য দেখা যায়। অনেকের মতে হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন সম্রাট সিরাজউদ্দৌলা, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এই প্রাসাদ নির্মাণ করেন হুমায়ুন ঝা 1829 সালে। এই গোটা স্থাপত্যের উপকার ছিলেন ডানকান ম্যাকলিওডস। দেখলেই দেখুন বোঝা যায় এটি স্থাপত্যটি ইউরোপীয় ঘরানার। 1837 সালে এই 41 একর জমির নির্মাণ কার্য শেষ হয়েছিল। মূলত শত্রুদের বিভ্রান্ত করার জন্যই এই নকল দরজাগুলো তৈরি করা হয়। তো চলুন আমরা প্রাসাদের বাইরে কিছু ছবি এবং ভিডিও করে নিই, তারপরে আমরা ঢুকবো মিউজিয়ামের ভিতর, কারণ মিউজিয়ামে তো ছবি তোলা নিষিদ্ধ। প্রাসাদের বাইরে আপনারা যত ইচ্ছা ছবি তুলতে পারবেন। এত পুরনো নির্মাণ, দেখুন বুঝে দেখার উপায় নেই, এত অপূর্বভাবে সংরক্ষণ করেছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই ইমামবাড়া। তো চলুন এবার আগে আমরা মিউজিয়ামটি ঢুকি। এই মিউজিয়ামের ভিতরে বাংলার নবাব, অভিজাত ব্রিটিশদের ব্যবহৃত শৌখিন নানা জিনিসপত্র রয়েছে। এছাড়া রয়েছে তখনকার দিনের আসবাবপত্র, শিল্পীদের আঁকা ছবি, পুঁথি, আকবরনামা, পাণ্ডুলিপি এবং সোনায় বাঁধানো একটি অরিজিনাল কোরআন। পলাশির যুদ্ধে ব্যবহৃত নানা তরবারি, অস্ত্রশস্ত্র, নবাবের পোশাক এবং তাদের শাসন ব্যবস্থায় যেখানে সাজা দেওয়া হতো সেই ঘরটিও রয়েছে। এই প্রাসাদটি শুক্রবার বাদে বাকি দিন সকাল 9টা থেকে 5টা অবধি খোলা থাকে। এই মিউজিয়ামের মুখে ঢোকার মুখেই দেখতে পারবেন দুটি ঘোড়ার গাড়ি, একটি হলো রানী ভিক্টোরিয়ার, অপরটি হলো নবাবের। আর প্রত্যেকটি জায়গায় একটা করে আয়না রয়েছে, সেই আয়না আপনি নিজের মুখ দেখতে পারবেন না, কিন্তু বাদবাকি সবার মুখ দেখতে পারবেন। বলা হয় তখনকার দিনে শত্রু আক্রমণ করলে তা বোঝার জন্য এই আয়নাটি ব্যবহার করা হতো। হাজারদুয়ারির ঠিক বিপরীতে এই নিজামাত ইমামবাড়া, যা কেবল মহরমের সময় খোলা হয়, বাকি সময় বন্ধ থাকে। আমরা যেহেতু মহরমের সময় গেছিলাম তাই এটি খোলা পেয়েছিলাম। এছাড়াও ওর পাশে রয়েছে একটা বিরাট ঘড়িঘর, যেটা সরাসরি ভাগীরথী নদী থেকে দেখা যায়। বলা হয় আগেকার নাবিকরা টাইম দেখার জন্য এটি ব্যবহার করত। এরপর চলে আসি বাচ্চাওয়ালি তোপে। এটি খুব ফেমাস, কারণ 1857 সালে সিপাহী বিদ্রোহে এই কামান থেকে গুলিবর্ষণের ফলে অনেক প্রেগনেন্ট মহিলার বাচ্চা এবং ওখানকার যত শিশু ছিলেন তারা সবাই মারা গিয়েছিল।
এখানে চক এবং মজিনাব নামে দুটি মসজিদ জনসাধারণের জন্য তৈরি করেছিলেন। মহরমের সময় এখানে মেলাও বসে। এবার আমরা চলে যাচ্ছি লালবাগের আরেকটি প্রসিদ্ধ স্থান কাঠগোলা বাগানবাড়ি। দেখুন এখানে অনেক টাঙায় গাড়িও দেখতে পাবেন। আপনারা যদি মনে করেন সেই গাড়িতে করে আপনারা সাইট সিন করবেন তো সেটাও করতে পারেন। যেহেতু আমরা বর্ষাকালে গেছিলাম তাই জন্য অফ সিজন ছিল, সেই জন্য আমরা চড়িনি, কিন্তু শীতকালে গেলে অবশ্যই টাঙায় গিয়ে চড়ে আপনারা এখানকার সাইট সিনগুলো দেখতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে। তো চলুন যাওয়া যাক কাঠগোলা বাগানবাড়ি। চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এলাম কাঠগোলা বাগানবাড়ির কাছাকাছি। এই কাঠগোলা বাগানবাড়ি কথিত আছে আগে নাকি কালো গোলাপের চাষ হতো, তাই এর নাম কাঠগোলা বাগানবাড়ি। কিন্তু বর্তমানে সেসব আর কিছুই নেই। এটি নির্মাণ করেছেন লক্ষ্মীপদ সিং। এই যে দেখুন কাঠগোলা বাগানবাড়ির ভিতরে আমরা চলে এসেছি। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই। কাঠগোলা প্রাসাদ কাঠগোলা বাগানের একটি 4তলা বাড়ি বিশিষ্ট প্রাসাদ। আর এই প্রাসাদের পাশেই রয়েছে একটা ছোট্ট পুকুর। এখানে বর্তমানে বিভিন্ন সিনেমা ও সিরিয়ালের শুটিং হয়। আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই কাঠগোলা বাগানের পাশ থেকে যে রাস্তাটা গেছে সেটি হলো জিয়াগঞ্জ। আপনার আমার সবার খুব পরিচিত একটি সিঙ্গার অরিজিৎ সিংয়ের বাড়ি এখানে। তো চলুন কাঠগোলা বাগানবাড়ির ভিতরে চলে এসেছি। এখানে বর্তমানে আমি সিরাজের বেগম নামক ধারাবাহিকে শুটিংও করা হয়েছে। এর পাশে রয়েছে একটি ছোট্ট চিড়িয়াখানা। চলুন চিড়িয়াখানার ভিতরে ঢোকা যাক। এই চিড়িয়াখানার ভিতরেই রয়েছে বিভিন্ন ধরনের পাখি এবং খরগোশ, এছাড়া উট পাখিও রয়েছে, আর বিশাল বড় একটি বাগান। চলুন এই জায়গাটা একটু ঘুরে দেখি। আর এই চিড়িয়াখানার ঠিক বিপরীতেই রয়েছে একটি সুড়ঙ্গ পথ। এটা চিড়িয়াখানা থেকে বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এসে গেছে এই সুড়ঙ্গ পথে। একসময় এখানে জলসা হতো, নবাব ইংরেজরা এখানে আসতো, তাই নবাব বাগানের ভিতর মহিলাদের স্নানাগারে একটি সুড়ঙ্গ তৈরি করেন, যা গুপ্ত সুড়ঙ্গ নামে পরিচিত। এই সুড়ঙ্গ পথটি ভাগীরথী নদীর সাথে যুক্ত, আর এটি সোজা চলে গেছে জগৎ শেঠদের বাড়ি। আর এখানে কাঠগোলা বাগানের চাষ না হলেও কিছু কিছু গোলাপ গাছ এখানে আপনারা দেখতে পারবেন। এই বাড়িটির পাশেই রয়েছে একটা বিরাট বড় পুকুর। তো চলুন ওই পুকুরটার কাছে যাওয়া যাক। শোনা যায় আগেকার দিনের নবাবরা এখানে বসেই জলসা করতেন। এই জলসার সামনেই যে নর্তকীরা নাচ করতেন এই পুকুরটির ধারেই। তো চলুন এই যে পুকুরটির নিচে নামা যাক। এখানে দেখুন অনেক মাছ রয়েছে, গোল্ডফিশ রয়েছে। জানি না ছবিতে কতটা স্পষ্ট, তবু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই বাড়ির চারধারটা কি সুন্দর দেখুন, মনে হচ্ছে আপনি এক নিরালা গ্রামের এক জমিদারের বাড়িতে চলে এসেছেন। তো চলুন এবার আপনি ভিতরে যত ঢুকবেন দেখবেন বাঁদিকে আপনার পড়বে একটা বিগ্রহহীন মন্দির। ওটা আমাদের দিল্লির লোটাস টেম্পলের আদলে তৈরি। এই যে সেটা। এছাড়াও রয়েছে একটি আদিনাথ মন্দির, যা পরেশনাথ মন্দির নামে পরিচিত। 900 বছরের পুরনো এই মন্দির। চলুন এরপর আমরা চলে যাচ্ছি জগৎ শেঠের বাড়ি। এখানে প্রবেশ মূল্য 30 টাকা করে। জগৎ শেঠ বলতে তখনকার দিনের একজন বাংলার ধনী ব্যক্তি বা বণিক বা ব্যাংকার ও মহাজনদের বলা হতো। এখানে তাদের ব্যবহৃত জিনিসপত্রই মিউজিয়ামে রাখা হয়েছে। আর এই যে বাড়িটি দেখছেন, এটির একটি বিশেষত্ব আছে। এই বাড়িটিকে বাইরে দিয়ে দেখে আপনারা মনে করবেন যে এটি একতলা বাড়ি, কিন্তু এটি কিন্তু আসলে দোতলা বাড়ি। মাটির ভিতরে সুড়ঙ্গ দিয়ে এর ভিতরে আরেকটি তলা তৈরি করা হয়েছে। যেহেতু এখানে ভিডিও করা নিষিদ্ধ এবং ছবি তোলা নিষিদ্ধ, তাই আপনাদের এই ভিতরটি দেখানো গেল না। তো চলুন এই পুরো চত্বরটি ঘুরে দেখা যাক। আর এই মিউজিয়ামের মধ্যে গুরুত্বপূর্ণ সমস্ত তাদের ব্যবহৃত আসবাবপত্র, বই, খাতা সমস্ত কিছু রয়েছে।
দেখুন তখনকার দিনের দালাল বাড়িগুলো কি বড় ছিল, উঠোনটাও কি বড়। এখানে কিছু ছবি তুলে আমরা চলে গেলাম জগৎ শেঠের বাড়ির ঠিক বাইরের দিকটা, যে দিকটা একটা বিশাল বড় বারান্দা রয়েছে। এবার আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ি। এখানেও প্রবেশ মূল্য 30 টাকা করে। এটাও একটি পুরনো দিনের রাজবাড়ি। আর এরপরে আমরা চলে যাচ্ছি 51 কবর। এটিও একটি মুর্শিদাবাদের পপুলার স্থান। মুর্শিদাবাদ গেলে আপনারা অবশ্যই 51 কবরে যাবেন। এখানে 51টি সম্রাটের অনেক লোকজনের 51 জনের টোটাল 51টি কবর দেওয়া হয়েছিল, সেই জন্য এটি ইতিহাসে স্থান করে নিয়েছে। তো চলুন, অনেক দেরি হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করতে চলে যাচ্ছি আমাদের বন্ধুর বাড়ি। এই যে বন্ধুর বাড়িও আমরা পৌঁছে গেছি। ওদের বাড়িতে লাঞ্চ করে বিকেলবেলা মতিঝিল পার্ক ঘুরে আমরা ডিনার করতে রাত্রিরে চলে যাব। এই যে মতিঝিল পার্কে চলে এসেছি। এই পার্কটি আমাদের এখানে ইকো পার্কের আদলে তৈরি। এবার মতিঝিল পার্ক ঘুরে আমরা চলে গেলাম এখানকার একটি পপুলার রেস্টুরেন্ট কথা ও কফি। রেস্টুরেন্টটা কি অপূর্ব সাজিয়েছে দেখুন, আবার ব্যাকগ্রাউন্ডে মিউজিকও চলছে। চলুন এবার আমরা ভিতরে বসে অর্ডারটা দিয়ে নিই। আমরা ডিনারে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, রায়তা, তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। এরপর আমরা ওয়েট করছিলাম আমাদের আরও কিছু বন্ধু এই রেস্টুরেন্টে এসে আমাদের সাথে দেখা করতে আসবে। তাদের সাথে গল্প আড্ডা করে রাত্রিরের ডিনার সেরে আমরা ডিরেক্ট হোটেলে যাব। এই যে আমাদের বন্ধুরা চলে এসেছে, কিছু ছবি তুলে নিলাম। এখানকার খাবারগুলো খুবই সুস্বাদু ছিল, তবে ফ্রাইড রাইসটা আমার খুব একটা ভালো লাগেনি। আপনারা যদি এখানে যান একটু অন্য ধরনের ডিশই ট্রাই করবেন, ফ্রাইড রাইসটা কিন্তু খুব একটা ভালো নয়। তো চলুন এবার আমরা হোটেলে পৌঁছে গেছি। কালকে সকালবেলায় আমরা যেহেতু বেরোবো কিরিটেশ্বরী কালী মন্দিরে, সেজন্য তাড়াতাড়ি চলে গেলাম। এই যে সকাল সকাল আমরা চলে এসেছি ভাগীরথী নদীর ঘাটে। এখান থেকে খেয়া পার করে আমরা যাব সতীপীঠ কিরিটেশ্বরী মন্দির, সেখানে আমরা পুজো দিতে যাব। তার আগেই ওই রাস্তায় পড়বে জগৎবন্ধুর আশ্রম। তো জগৎবন্ধুর আশ্রম দেখেই আমরা ওই কিরিটেশ্বরী কালী মন্দিরে যাব। এই যে ভাগীরথী নদীর যে বড় খেয়াটা দেখছেন, এটা কিন্তু বাঁশের খেয়া। এই বাঁশের খেয়াতে পার করেই আমরা যাব ওই পাড়ে, আর ওখান থেকেই টোটো করে চলে যাব ডিরেক্ট জগৎবন্ধুর আশ্রম। তো চলুন যাওয়া যাক। এই যে আমরা এসে গেছি এই পাড়ে খেয়ার পার করে। এবার আমরা টোটো ধরে চলে যাচ্ছি জগৎবন্ধুর আশ্রমে। এই পাড় থেকে জগৎবন্ধুর আশ্রমের দূরত্ব প্রায় 20 মিনিটের মতো। টোটোতে টাইম লেগেছিল আমাদের, কিন্তু চারপাশে সবুজ প্রকৃতি খুব ভালো ছিল। আর ওই দিকের থেকে এই দিকটা আরও বেশি গ্রাম, ওই পাড়ের থেকে এই পাড়টা। মুর্শিদাবাদ এলে আপনারা অবশ্যই এই জগৎবন্ধুর আশ্রমটি ভিজিট করবেন। এই যে এসে পড়েছি আমরা জগৎবন্ধুর আশ্রমে। বাইরেটা কি অপূর্ব দেখুন। এটা কিন্তু আগে এরকম ছিল না, এখন নতুন করে তৈরি করা হয়েছে। তো চলুন ভিতরটি যাওয়া যাক। আশ্রমের ভিতরে যে সুবিশাল শ্বেতপাথরের জায়গাটা দেখছেন, সেটাই হচ্ছে ভক্তদের বসার জন্য জায়গা। চলুন যাই, এবার ভিতরে যাই। এখানে ভিতরে বিভিন্ন জায়গায় জুতো খোলার নিয়ম আছে। আপনারা মন্দিরের কাছেও খুলতে পারেন বা দূরেও খুলতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমরা মন্দিরের কাছে গিয়ে জুতোটা খুললাম। এবার আপনাদের মন্দিরের ভিতরটা দেখাবো। যেহেতু আমরা একটু দেরি করে এসেছিলাম, তাই আমাদের ভোগ পেতে দেরি হয়ে গেছিলো, আমরা ভোগ পাইনি। কারণ আপনারা যদি সকাল 10টার মধ্যে এখানে আসেন, তাহলে আপনারা ভোগের টিকিট করে আপনারা ভোগ খেতে পারবেন। এই মন্দিরের ভিতরে যে পর্দা দেওয়া জায়গাটা দেখছেন, ওই পর্দার ভিতরেই রয়েছে প্রভু জগৎবন্ধু। এখানে কিছু ছবি ভিডিও তুলে আমরা সোজা চলে গেলাম জগৎবন্ধুর বাড়ি। এই যে এটা জগৎবন্ধুর বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আগে মাটির ছিল, কিন্তু এখন শ্বেত পাথরের করা হয়েছে। আর এর ভিতর দিয়ে একটা বিরাট বাগান রয়েছে, যেখানে জগৎবন্ধুকে সমাধি দেওয়া হয়েছে। তো চলুন ওই বাগানটিতে যাওয়া যাক।
এই যে দেখুন এই জায়গাটা কি শান্ত, কি স্নিগ্ধ। এই যে এটাই সমাধি। এবার আমরা এখানে ছবি তুলে তারপরে বেরিয়ে পড়লাম কিরিটেশ্বরী মন্দিরে। এখান থেকে কিরিটেশ্বরী মন্দির টোটোতে 10 মিনিট লাগে। এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো চলুন এবার এখানে গিয়ে ফুলের ডালিটি নিয়ে নিই। কিরিটেশ্বরী মন্দিরের কিছু ইতিহাস আছে, তা আপনাদের সাথে একটু শেয়ার করি। কথিত রয়েছে দক্ষযজ্ঞের সময় সতীর কিরিট বা করটি এই পিঠেই নাকি পড়েছিল, তাই এই মন্দিরের নাম কিরিটেশ্বরী। আবার অনেকের মতে এখানে সতীর মুকুট পড়ে, তাই এটি কিরিটেশ্বরী মন্দির নামে পরিচিত। এই মন্দির কিন্তু 51 পীঠের একটি পীঠ। আপনারা যখনই মুর্শিদাবাদ যাবেন অবশ্যই এই পারে এসে এই মন্দিরটি ভিজিট করবেন। মন্দিরের চালটি লক্ষ্য করলেই বোঝা যায় এখানে হিন্দু, বৌদ্ধ, ইসলাম ধর্মের স্থাপত্য রয়েছে। এখানে মায়ের মূর্তি শুধুমাত্র পৌষ মাসের 3টি দিনেই দেখতে পাওয়া যাবে। বাকি দিনগুলোতে মাকে একটি শিলার মধ্যে পুজো করা হয়। তো চলুন এবার আমরা পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া শুরু করে দিয়েছে ঠাকুরমশাই। আমাদের পুরো এই জায়গাটির বিবরণ আমাদেরকে ওখানে বসেই দিয়েছিলেন। তো চলুন এবার ওখানে মালা পরিয়ে দিয়ে, ওই যে কালো মূর্তিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মূর্তি নেই, ওই মূর্তির মধ্যেই আমাদের মালা পরাতে হয়েছিল। ওখানেই সতীর মুকুট পড়েছিল, এটাই কথিত রয়েছে। ওই যে বললাম পৌষ মাসের 3টে দিন, ওই 3টে দিনেই এই যে জায়গাটি দেখছেন বেদি করা আছে ওখানেই মায়ের মূর্তিকে আনা হয়। বাকি দিনগুলোতে মায়ের মূর্তি অন্য জায়গায় থাকে। আর এখানে একটি গুপ্ত মন্দির রয়েছে। শোনা যায় পলাশীর যুদ্ধের সময় যাতে এই হিন্দুদের এই মন্দিরটি ধ্বংস না হয়ে যায়, সেই ধ্বংসের হাত থেকে বাঁচতে নাকি সম্রাট এই মূর্তিকে লুকিয়ে গিয়ে অন্য একটি সুড়ঙ্গ পথে রেখে দিয়েছিলেন। তারপর থেকেই এই জায়গাটি গুপ্ত মন্দির নামে পরিচিত। এবার আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়ব সেই গুপ্ত মন্দির দেখতে। তারপরেই আমরা চলে যাব একটি পপুলার জায়গা খোশবাগে। তো চলুন পুজো দেওয়া হয়ে গেলে আমরা এবার বেরিয়ে পড়ি। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি খোশবাগ। এটিও একটি মুর্শিদাবাদের পপুলার স্থান, যেখানে আলীবর্দী খাঁ এবং তার বেগম এবং সিরাজউদ্দৌলার সমাধি রয়েছে। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটা দিয়ে সোজা গেলেই যতগুলো সমাধি দেখতে পারবেন তা এখানকার তাদের সম্রাটদের দাসদাসী, তাদের পরিবারের বিভিন্ন লোকেদের সমাধি। কিন্তু ভিতরেই রয়েছে আলীবর্দী খাঁর সমাধি, যা মেনলি এখানে আকর্ষণ করে। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই যে ভিতরে এসে পড়েছি, এটি হলো সিরাজউদ্দৌলার সমাধি, তার নিচে রয়েছে তার 2 বেগমের সমাধি। এরপরে যে বড় সমাধিটি দেখতে পাচ্ছেন এটি হলো আলীবর্দী খাঁর সমাধি। সিরাজউদ্দৌলার দাদু ছিলেন আলীবর্দী খাঁ। দেখতে পাচ্ছেন এই যে বিরাট সমাধিটা, এটা আলীবর্দী খাঁর সমাধি। এবার সমাধি থেকে আমরা একটু বাইরের দিকে গেলাম। বাইরের দিকে দেখলাম একটা বিশাল বড় দালানের মধ্যে রয়েছে একটা বিরাট বড় মসজিদ, যে মসজিদটি নবনির্মাণ করা হয়েছে জনসাধারণের নামাজ পড়ার জন্য। এরপর এখান থেকে আমরা চলে যাব ফেরি পার করে ওই পারে, যেখানে হোটেল শাগনি, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করতে যাব। আজকের লাঞ্চটা আমরা হোটেল শাগনিতেই করব। তো চলুন আমরা চলে যাই ওই পারে। এই যে আমরা হোটেল শাগনিকে চলে এসেছি। এখানে আমরা অর্ডার করেছিলাম দুপুরের লাঞ্চে চিকেন এবং মটন থালি। তার মধ্যে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, মটন আর চিকেন। তো চলুন খেয়ে নেওয়া যাক। খেয়ে নিয়ে আমরা ফ্রেশ হতে যাব আমাদের বন্ধুর বাড়ি। তারপর ওখানে আধ ঘন্টা মতো বসে আমরা বেরিয়ে পড়বো টোটো করে স্টেশনে, কারণ আজকে আমাদের ট্রেন। এখানে খাবারগুলো খুবই সুস্বাদু ছিল। আপনারা যদি বাঙালি খাবার খেতে চান খুব রিজনেবল প্রাইসে, তাহলে এই হোটেলে অবশ্যই আসবেন। তো চলুন বন্ধুর বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা একদম বেরিয়ে পড়লাম টোটো করে মুর্শিদাবাদ স্টেশনের উদ্দেশ্যে। এই স্টেশন চত্বরটিতে যে রেড কালারের জায়গাটা দেখছেন, এই লাগোয়া যে বাড়িটা, এই এত বড় জায়গাটা জুড়েই রয়েছে মুর্শিদাবাদের জেল। তো চলুন স্টেশনের দিকে যাওয়া যাক।
আমাদের ট্রেন ছিল বিকেল 5:21 হাজারদুয়ারি এক্সপ্রেস, যা কলকাতায় গিয়ে পৌঁছাবে রাত 9টায়। আমাদের বন্ধু আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছিল। এই যে আমরা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করতে চলে এসেছি। এবার ট্রেন আমাদের এসে পড়লো, ট্রেনটি ছেড়ে দিল। আজ ভিডিওটি এই পর্যন্তই। এরপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গা নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।